সারাদিন পর বাড়িতে ফিরে আমি সন্ধেবেলায় ছাদে এসে সিগারেট খাচ্ছি। আমার এইরকম সিগারেট খাওয়া দেখে শর্মিষ্ঠা আমার দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার সামনে সিগারেট খেয়ে অনেক বড় অপরাধ করে ফেলেছি। রোজই তো খাই, কিন্তু ও সে সময় ছাদে থাকে না। এই চলতি সপ্তাহে কয়টা দিন ছাদে আসা হয়নি। বড্ড চাপে আছি, সময়টা ভালো যাচ্ছে না। আমি টিউশন করি। পড়াশোনা শিখে যে চাকরির চেষ্টা করিনি তা নয়, এখনো চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু এই কলকাতার মতন শহরে কোনো সোর্স না থাকলে তার পড়াশোনার কোনো দামই নেই। বেকার হয়ে থাকাটা যে কি যন্ত্রণাদায়ক তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি সিগারেটের ধোঁয়াগুলো বাতাসে ছেড়ে দিয়ে শর্মিষ্ঠাকে বললাম, আপনি মনে হয় অনেক রেগে আছেন, কিছু বলবেন না? আর আমি আপনার ওপর কেন রেগে থাকবো? আমার কি দায়? আসলে আমার উপর তো সবসময় রেগে থাকেন, তাই ভাবলাম আমার উপর এখনো রেগে আছেন হয়তো। আপনার ধারণাটা অনেকটা ভুল। তবে আপনি একটা বেয়াদব ছেলে, এটি কি আপনি জানেন? আমি আর কিছু বললাম না। সিগারেট খাওয়ার দিকে মনোযোগ দিতে লাগলাম। চারিদিকে অন্ধকার নেমে পড়েছে কিছুটা। এই সময়টা সিগারেটে নিজেকে পুড়িয়ে এই ব্যস্ত শহরটাকে দেখতে ভালোই লাগে। সারা ধরণীকে যে আলোকিত করে সেও তো তার সময় মতন পশ্চিম দিকে হেলে পড়ে। সিগারেট টানতে টানতে মৃদু হেসে বললাম, আপনি কি কখনো সিগারেট খেয়েছেন? আমার এই প্রশ্ন শুনে শর্মিষ্ঠা আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। কিছু সময় নীরব থেকে বলল, মেয়েরা কি সিগারেট খায় নাকি? খায় তো, আমি অনেক দেখেছি। স্কুল কলেজের অনেক মেয়েদেরই আমি খেতে দেখেছি এই শহরে। এটা এখন নিউ জেনারেশনের কাছে একটা কালচার হয়ে গেছে। যারা অল্পতেই রেগে যায় তারা তাদের রাগ মেটাতে সিগারেট খায়। আমি তো ভাবলাম আপনিও রেগে আছেন, তাই সিগারেট খেতে ছাদে এসেছেন। এই আপনি চুপ করুন তো। আপনি যে সত্যিই বেয়াদব আর একটা নির্লজ্জ ছেলে তা আজকে বুঝলাম। এইভাবে সিগারেট খাচ্ছেন একটা মেয়ের সামনে, আপনার লজ্জা করছে না? কিসের লজ্জা? হি হি হি। লজ্জা তো মেয়েদের আছে, ছেলেদের নেই। খাচ্ছি তো শুধুমাত্র সিগারেট, আর আমি তো ছেলে, আমার লজ্জা পাওয়ার কিছুই নেই। আপনার এই বিচ্ছিরি হাসি হাসবেন না তো। আমি আর কিছু বললাম না। সিগারেটটা সম্পূর্ণ খাওয়ার পর ফেলে দিলাম। পকেট থেকে আরেকটা সিগারেট বার করে শর্মিষ্ঠার সামনে এগিয়ে দিয়ে বললাম, আপনি ইচ্ছা করলে এই সিগারেটটা খেতে পারেন। আপনার সব রাগ দূর হয়ে যাবে আমার উপর থেকে। আপনার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। আপনি সত্যিই অসভ্য আর অভদ্র ছেলে। আপনি যাচ্ছে তাই। আপনার মতন একটা ছেলের সাথে কথা বলার থেকে না বলাই অনেক ভালো। শর্মিষ্ঠা আমার উপর রাগ দেখিয়ে ছাদ থেকে চলে গেল। আমি আরেকটা সিগারেটে আগুন ধরিয়ে টানতে শুরু করলাম। এই মেয়েটা আমার উপর সবসময় রেগে থাকে। এই মেয়েটাকে আমি এমনিতেই রাগিয়ে দিই। তার রাগী মুখটা আমার দেখতে ভালোই লাগে। শর্মিষ্ঠা হলো বাড়িওয়ালা সজল বিশ্বাসের একমাত্র মেয়ে, শর্মিষ্ঠা বিশ্বাস। এই মেয়েটার সাথে আমার একদমই বনে না। সবসময় কথা কাটাকাটি হয়। পরের দিন ছাত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলল ইলা। আমাকে দেখে মুখে লেগে থাকা হাসিটা নিমেষেই হারিয়ে গেল। মুখটা মলিন হয়ে বলল, স্যার আজ তো শুক্রবার, আপনার তো আজকে আসার কথা ছিল না? আমি মৃদু হেসে বললাম, তোমার সামনে পরীক্ষা, তাই এখন থেকে শুক্রবার, শনিবার এবং রবিবারও এসে পড়াবো। মনে এক রাশ বিরক্তি নিয়ে ইলা পড়তে বসলো। তার শুকনো মুখটা দেখে মনে হলো সে আমার উপর অসন্তুষ্ট হয়ে আছে। ঝটপট যে পড়াগুলো ছিল সেগুলো আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে বলল, স্যার আজকে আমাকে এখনই ছুটি দিন। আজকে আমরা সব বান্ধবীরা মিলে একটু ঘুরতে যাব। তখনই ইলার মা টেবিলে টিফিন রাখতে রাখতে বলল, 2 দিন পর পরীক্ষা, এখন এত ঘোরাঘুরি কিসের? আগে ভালো একটা কলেজে চান্স পাও, তারপর যত ইচ্ছা ঘোরাঘুরি করো বান্ধবীদের সাথে। তারপর আমার দিকে তাকিয়ে আন্টি বলল, বাবা ও অনেক ফাঁকিবাজ, বাড়িতে একটুও পড়ে না। সামনে যে পরীক্ষা তার কোনো চিন্তাই নেই ওর, শুধু বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া আর কথা বলা। ওর কথা তুমি শুনো না, ওকে তুমি পড়াও। আন্টির কথা শুনে ইলা তখন কান্না শুরু করে দিল। এক হাত দিয়ে খাতায় লিখছিল, অন্য হাত দিয়ে চোখে লেগে থাকা অশ্রু জল মুছছিল। ইলাকে যখন পড়ানো শেষ হলো তখন সন্ধে 7:30 বাজে। আমি বাড়িতে থেকে যখন বের হব তখন আন্টি আমাকে ডেকে বলল, অরুণ আজকে বাড়িতে খাসির মাংস রান্না করছিলাম, রাত হয়ে গেছে অনেক, এখন আর বাড়ি গিয়ে তোমাকে রান্না করার কোনো দরকার নেই বাবা, আজকে না হয় আমাদের সাথেই অল্প দুটো খেয়ে নাও। টিউশনি শেষে ইলার বাড়ি থেকে রাতের খাবারটা সেরে বাড়ির ভেতরে এসে দেখি আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে শর্মিষ্ঠা। দেখে মনে হচ্ছে ও আমার উপর অনেক রেগে আছে। আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমার হাতে একটা ছোট্ট গোল্ড প্লেট সিগারেট ধরানো আছে। 5 টাকা দিয়ে কিনেছি বাড়ির রাস্তার মোড়ের মাথা থেকে। অনেকদিন পর ভালো মন্দ খেলাম, তাই সুখের টান দিতে দিতে বাড়ির দিকে ফিরছিলাম। শর্মিষ্ঠা বারবার সিগারেটের দিকে তাকাচ্ছে। আমি সিগারেটটি যখন মুখে নিতে যাব তখনই শর্মিষ্ঠা আমার মুখ থেকে সিগারেটটা ফেলে দেয়। এটা কি হলো, সিগারেটটা ফেলে দিলেন কেন? শর্মিষ্ঠা বলল, বেশ করেছি। এই তোর এত সাহস কিভাবে হয়, আমার নামে বাবার কাছে বাজে কথা বলিস? আমি কিছুটা অবাক হয়ে শর্মিষ্ঠার দিকে তাকিয়ে থাকি। এই বাড়িতে 6 মাস ধরেই আছি। শর্মিষ্ঠা আমার সঙ্গে সম্মান দিয়েই কথা বলতো।
আপনি ছাড়া তুমি বলেনি। আর এই মেয়েটা আজকে সরাসরি তুই করে ডাকছে। শর্মিষ্ঠা আবার বলল, আমি বাইরে যার সাথে ইচ্ছা হাত ধরে ঘুরবো, তাতে তোর কি? তুই কি আমার বাড়ির লোক না কোনো রিলেটিভ? তুই বাবার কাছে বলার কে রে? আর কখনোই যদি আমার বিষয় নিয়ে কিছু বলিস তাহলে দেখিস তোকে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, বেয়াদব একটা ছেলে। শর্মিষ্ঠার কথা চুপচাপ দাঁড়িয়ে থেকে হজম করলাম। অবশ্য কথাগুলো হজম করতে সময় লাগলো। শর্মিষ্ঠার বাবাকে শুধু বলেছিলাম, আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে পার্কে বসে কথা বলছিল, হয়তো ওদের মধ্যে ভালোবাসা আছে। অবশ্য এই কথা বলার কারণও আছে, শর্মিষ্ঠার সাথে যে ছেলেটার সম্পর্ক, ওই ছেলেটি খুব একটা ভালো না। অনেক মেয়ের সাথেই ভালোবাসা আছে ছেলেটার। এই কথাটা বলার কারণে শর্মিষ্ঠা এত রেগে গেছে। একদম ভোর সকালবেলা কে যেন আমার দরজায় বারবার কলিং বেল বাজাচ্ছে। ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি বাড়িওয়ালা দাঁত বের করে হাসছে। আমাকে দেখে বলল, শরৎ বাবাজি, ঘুম কেমন হলো? হ্যাঁ কাকাবাবু, অনেক ভালো। আজকে কত তারিখ মনে আছে তো? হ্যাঁ কাকাবাবু, আজকে 1 তারিখ। গত মাসের বাড়ি ভাড়ার টাকা এখনো দাওনি। এই মাসের টাকা কবে দেবে তুমি? কাকাবাবু, টিউশনির টাকা পেলেই আমি বাড়ি ভাড়ার টাকা দিয়ে দেবো। দেখো বাবা, আমি এত কিছু বুঝি না। আমার 3 দিনের মধ্যে সব টাকা চাই। যদি না দিতে পারো তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে। এটা আমার শেষ কথা। মৃদু হেসে শর্মিষ্ঠার বাবাকে বললাম, আপনি সময় মতন টাকা পেয়ে যাবেন। আমার দিকে কিছু সময় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হয়তো আমার কথাটা বিশ্বাস করেনি, কারণ এই বাড়িতে ওঠার পর কখনোই ঠিক মতন বাড়ি ভাড়ার টাকা দিতে পারিনি। আগে 3টা টিউশন করাতাম। এই বাড়িতে আসার পর ভেবেছিলাম 3টা টিউশনির টাকা দিয়ে বাড়ি ভাড়া, নিজের খরচ ঠিক মতন চলে যাবে। প্রথম মাসটা ঠিক মতন গেলেও দ্বিতীয় মাসে 2টো টিউশনিতে আমাকে আসতে না করে দেয়। তারপর থেকে ঠিক মতন বাড়ি ভাড়া দেওয়া হয়নি। দুপুর থেকে আজ আকাশটা মেঘলা ছিল। যখন বিকেল হলো তখন খুব জোরে বৃষ্টি শুরু হলো। ছোট থেকেই আমার ছাত্রী ইলার বৃষ্টিতে ভেজার খুব শখ। ইলা তার মাকে অনেক কষ্টে বুঝিয়ে বৃষ্টিতে ভেজার অনুমতি পেল। খুশিতে গুনগুনিয়ে গান গেয়ে যখন সে ছাদে উঠছিল, সে খেয়াল করলো তার স্যার, মানে আমি, ড্রয়িং রুমে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। ইলার মা ইলাকে বলল, তোমার স্যার এসেছে, আজকে বৃষ্টিতে ভিজতে হবে না, অন্য কোনো দিন ভিজো। সেদিন ইলাকে পড়ানোর সময় হঠাৎ ইলা বলল, স্যার, আমি যে আপনার উপর প্রচন্ড বিরক্ত, আপনি সেটা কি জানেন? আমি কিছু না বলেই চুপ করে থাকলাম। ইলা বলল, আমাকে পড়ানো বাদে আপনার কি কোনো কাজ নেই? সকাল নেই সন্ধে নেই আমাকে পড়াতে এসে পড়েন। অন্য টিচাররা সপ্তাহে 3 দিন 4 দিন পড়ায়, তবে আবার 40 মিনিট করে। আর আপনি আমায় ঘন্টার পর ঘন্টা পড়ান, তাও আবার সপ্তাহে 7 দিনই। আমায় যে ঘন্টার পর ঘন্টা পড়ান সেটা আমার বাবা মার ভালো লাগলেও আমার মোটেও ভালো লাগে না। আপনার জন্য আমি বাইরেও যেতে পারি না। কখন না কখন আবার বাড়িতে এসে পড়েন, আর বাড়িতে আসলে আমায় না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। তারপর আমি বাড়িতে আসলে বাবা মার থেকে বকা শুনি। বৃষ্টিতে ভিজতেও পারি না আপনার জন্য। বৃষ্টিতে কাক ভেজা হয়ে পড়াতে এসে পড়েন। আমি ছাত্রী হিসেবে যথেষ্ট ভালো। কোনো না কোনো কলেজে আমার ঠিক চান্স হয়ে যাবে। দয়া করে আমার উপর এত চাপ দেবেন না স্যার। ইলার কথাগুলো চুপচাপ বসে থেকে হজম করলাম। তারপর ওকে পড়ানো শেষ করে বললাম, কালকে সন্ধ্যে 7টার দিকে আসবো। ইলা সারা শরীর কাঁপছে। এত কথা শোনানোর পরও কিভাবে বলে কালকে আবার আসবো? এত বেহায়া কেন এই লোকটা? ইলার অনেক রাগ হচ্ছে আমার উপর। পড়ানো শেষ করে যখন বাড়ি থেকে বের হব তখন আন্টিকে বললাম, আন্টি, এই মাসের টিউশনির টাকাটা যদি দিতেন। আন্টি বলল, শরৎ, দেখতেই তো পাচ্ছ এখন সময়কাল ভালো যাচ্ছে না, টাকা না হয় কিছুদিন পর নিও। আমি আর কিছু বলতে পারলাম না। মাথা নাড়িয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। কালকে বাড়ি ভাড়ার সম্পূর্ণ টাকা দিতে হবে। এত টাকা এখন কোথায় পাবো? তখন আমার বন্ধু শ্যামলকে ফোন করে বললাম, ভাই, আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তুই কিছু টাকা ধার দিতে পারবি? ওপাশ থেকে বলল, তোকে যে টাকাগুলো দিব সেই টাকা কি আমাকে শোধ দিতে পারবি? আমি আর কিছু বললাম না, সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ও ইচ্ছে করলে টাকাগুলো আমাকে এমনিই দিতে পারতো। ও অনেক বড় লোকের ছেলে, সামান্য কিছু টাকা দিতে সাহস পেল না। অথচ 2 মাস আগে আমার থেকে 5,000 টাকা নিয়ে ওর গার্লফ্রেন্ডকে গিফট করেছে। আমি টাকাটা না দিলে সে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে গিফট দিতে পারতো না। আমি তাকে সে সময় সাহায্য করেছিলাম। মনের মধ্যে নিজে থেকেই এক অমানবিক হাসি পেল। 2 গ্লাস জল খেয়ে সবে ছাদে এসে দাঁড়িয়েছি। জানেন, আপনার জন্য সেই ছেলেটার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি শর্মিষ্ঠার দিকে তাকালাম। অনেক রাত, 10টা বাজে। ঘরে একা থাকতে ভালো লাগছিল না। পেটে ভাত না পড়লে কি আর ঘুম আসে? তাই ছাদে এসে আকাশের দিকে তাকিয়েছিলাম। তখন শর্মিষ্ঠা ছাদে এসে আমাকে কথাটা বলল। আমি বললাম, কেন? বারে, আপনি যে বাবাকে সেই ছেলেটার কথা বলে দিয়েছিলেন, আমার বাবা আবার সেই ছেলেটার সাথে দেখা করে। জানেন, ওই ছেলেটা বাবার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। তাই আমিও ওই ছেলেটার সাথে আর কোনো সম্পর্ক রাখিনি। শর্মিষ্ঠার কথাগুলো শুনে হালকা হেসে দিলাম। আমি আর তাকে কিছু বললাম না। অনেকক্ষণ চুপ থাকলাম। আমার মতন আকাশের দিকে উদাস মনে তাকিয়ে থেকে শর্মিষ্ঠা আবার বলল, আজ যে সিগারেট খাচ্ছেন না? আমি হেসে বললাম,
ভেবে দেখলাম আমাকে সিগারেটে মানায় না, তাই সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি। বাহ! আপনি দেখছি ভালো হয়ে যাচ্ছেন। তা আমাদের বাড়ি ছেড়ে কবে যাচ্ছেন? আপাতত এই মাসে যাচ্ছি না। আরো ২ মাস এখানে থাকবো। আপনি কি জানেন? আপনাকে আমার ভালো লাগে না, অসহ্য লাগে। আপনি আমাদের বাড়িতে আসার পর আমার জীবনটা অভিশপ্ত হয়ে গেছে। দয়া করে আমাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবেন আশা করি। হো, হো করে হেসে বলি, ২ মাস পর। তার আগে কোনো মতেই আমি এই বাড়ি ছাড়ছি না। শর্মিষ্ঠা আমার দিকে বিরক্তি চোখে তাকালো। মনে হলো আমি এই বাড়িতে আছি দেখে সে অনেক বিরক্ত। টিউশনের জন্য বাড়ি থেকে বের হচ্ছি। এমন সময় বাড়িওয়ালার সামনে এসে দাঁড়ালো। আমাকে দেখে বলল, শরৎ, আজ কত তারিখ মনে আছে? হ্যাঁ কাকাবাবু, আজকে ১০ তারিখ। আমাকে ৩ তারিখে সব টাকা দেওয়ার কথা ছিল, এখনো দিলে না? আসলে কাকাবাবু, টিউশনির টাকা পাইনি। শোনো, আমাকে এসব কথা শোনাতে আসবে না। তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের বাড়ি থেকে চলে যাও। আমি আর কিছু বললাম না। মাথা নিচু করে কথাগুলো শুনলাম। এই ব্যস্ততম শহরে পকেটে টাকা না থাকলে কেউ তাকে দাম দেয় না। পদে পদে মানুষের কথা হজম করতে হয়। ইলাকে পড়ানো শেষ করে ইলাকে বললাম, আমার কিছু কথা শোনার সময় হবে তোমার? হ্যাঁ স্যার, বলুন। আমি ইলাকে বলতে শুরু করলাম, তোমাকে অযথা পড়ার চাপ দিচ্ছি, কি করব বলো? তোমাকে ঘন্টার পর ঘন্টা পড়াই, কারণ এতক্ষণ পড়ালে ২ বার টিফিন পাই। মাঝে মাঝে কপাল ভালো হলে পেট ভরে রাতের খাবারটাও পাই। খুব দরিদ্র পরিবারের ছেলে আমি। এই টিউশনির টাকা দিয়ে গ্রামে ছোট বোনের পড়ার খরচ আমাকে দিতে হয়। এই কলকাতার মতন শহরে ৩ বেলা খাওয়ার খরচ জোগানো আমার পক্ষে সম্ভব নয়। সকালে শুরু হয় ১ কাপ লিকার চা আর ৫ টাকার পাউরুটি দিয়ে। দুপুরে বেশিরভাগ দিন মুড়িই খাই। কিন্তু বিকেল থেকে ক্ষুধার্ত এই শরীরে অসহ্য যন্ত্রণা আর সহ্য করা যায় না। তাই বিকেল থেকে রাত পর্যন্ত তোমাকে পড়াই, শুধু খাবার আশায়। আমি আর কিছুই বললাম না। ইলা আমার দিকে কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ এই প্রথম দেখলাম ইলার দু চোখে জল। ওর মাথা ছুঁয়ে বললাম, তুমি আমার ছোট বোনের মতন। মন দিয়ে পড়াশুনো করো। পরীক্ষার হলে প্রশ্নপত্র ভালো মতন পড়ে বুঝে তারপর উত্তর লিখবে। কিছুদিন পর ওর পরীক্ষা। আজকে শেষ দিন ছিল ইলাকে পড়ানোর। একটু পর আন্টি এসে বলল, বাবা, এই নাও তোমার টিউশনির টাকা। এখানে ৫,০০০ টাকা আছে। টাকাগুলো হাতে নিয়ে এক প্রকার কান্না করে দিলাম। আন্টি, আজ আমার টাকাগুলো দিয়ে খুব উপকার করলেন। বাড়ি থেকে বের হয়ে যাব তখনই ইলা চোখের জল মুছে নিয়ে বলল, স্যার, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবেন কিন্তু। আমি ইলার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। ২ দিন হলো গ্রামের বাড়িতে ফিরে এসেছি। পড়ন্ত বিকেলবেলায় ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে শর্মিষ্ঠা, হাতে নীল রঙের ডায়েরি। অবশ্য ডায়েরিটা তার। ভাড়াটিয়া ওই ছেলেটাকে দিয়েছিল। গত ২ দিন হলো বাড়ি ছেড়ে চলে গেছে। এই ডায়েরিটা ছেলেটা হয়তো ভুলে ফেলে গেছে। অন্যের ডায়েরি পড়া কখনোই ঠিক নয়, কিন্তু শর্মিষ্ঠার মন কেন জানি পড়তে খুব ইচ্ছা করছে। এই বিদঘুটে ছেলেটা ডায়েরিতে কি লিখতে পারে সেটা জানার জন্যই ডায়েরিটা খুলল শর্মিষ্ঠা। ডায়েরিটা খুলে শর্মিষ্ঠা অবাক। ডায়েরির প্রথম পৃষ্ঠাতে সুন্দর করে পেন্সিল দিয়ে শর্মিষ্ঠার নাম লেখা। শর্মিষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা উল্টে দেখলো তাতে লেখা, দরিদ্র পরিবার থেকে কলকাতা শহরে এসেছিলাম ভাগ্যের চাকা পরিবর্তন করতে, কিন্তু এই শহর তো দরিদ্র ছেলেদের জন্য নয়। তারপরও বৃথা চেষ্টা করতে থাকি একজনের মায়ায় পড়ে। ভাগ্যের পরিহাসে তার কাছেও অসহ্য বিরক্তকর হয়ে গেছি। চাই না আমি কারো কাছে বিরক্তিকর হয়ে থাকতে। তুমি ভালো থেকো। চলে যাচ্ছি এই ব্যস্ত শহর থেকে। তোমাদের কথা কখনোই ভুলবো না, বিশেষ করে একজনের। ডায়েরিটা আমি রেখে দিয়ে গেলাম, হয়তো তুমি পাবে, পড়বেও। তোমার থেকে নেওয়া ডায়েরিটা আমি এখনই দিয়ে গেলাম। শর্মিষ্ঠা ডায়েরিটি বন্ধ করে আকাশের দিকে উদাস মনে তাকিয়ে থাকে। দেখতে থাকে এই ব্যস্ত শহরটাকে। এখানে আছে শুধু দরিদ্র আর দম্ভ। নেই কোনো ভালোবাসার দাম। এই শহর থেকে কতজনই তো হারিয়ে যায়।